speed, distance and time. Let's go. স্পিড হচ্ছে একটা ফ্র্যাকশন অফ ডিস্টেন্স অ্যান্ড টাইম। সংজ্ঞাটা যদি বলি, একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে স্পিড বলে। আরেকভাবে বললে ডিস্টেন্স পরিবর্তনের হারকেই বলে স্পিড বা বেগ, ভেলোসিটি, দ্রুতি, হোয়াটএভার। এই ডায়াগ্রামটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের অনেক ম্যাথ ইজিলি করতে সাহায্য করবে, যেখানে একটা স্ট্রেইট ওয়াই এবং তার উপরে ডি, পাশে এস এবং আরেক পাশে টি। ডিতে ডিস্টেন্স, এসতে স্পিড, টিতে টাইম। এখানে ডি হচ্ছে এস এবং টি এর গুণফলের সমান, আবার এস হলো ডি এবং টি এর ভাগফলের সমান। এটা অনেক সময় আমরা গুলিয়ে ফেলতে পারি, তাই এই ডায়াগ্রামটা থাকলে আমরা ভুল করার সম্ভাবনা হ্রাস করতে পারবো, মিটিগেট করতে পারো। ওকে, সো keep that in mind. With that being said, let's just move on to the math section. প্রথম ম্যাথে বলা হচ্ছে a ship sails to a certain city at a speed of 50 knots per hour and sails back to the same point at the rate of 30 knots per hour. What is the average speed for the whole journey? হচ্ছে কি, আমরা এটা অ্যাভারেজ স্পিড থেকে শিখে আসছিলাম। অ্যাভারেজের একটা অংশ ছিল সেটা, একটা পয়েন্ট থেকে যদি আমরা আরেকটা পয়েন্টে ট্রাভেল করি একটা স্পিডে with a velocity and with a different velocity আমরা যদি ইনিশিয়াল পয়েন্টে ফেরত চলে আসি। আবার বলছি, যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা একটা ডিস্টেন্ট প্লেসে যদি যাত্রা করি অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট আমরা যদি আবার একটা ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে পূর্বের পয়েন্টে ফিরে আসি, যেটা এখানে হচ্ছে, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড নির্ণয়ের একটা সূত্র আছে। সো সেই অ্যাভারেজ স্পিড নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, 2 ইন্টু S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2, অর্থাৎ উপরে প্রোডাক্টের দ্বিগুণ আর নিচে সাম। আমরা বেগগুলোর ভ্যালু বসিয়ে দিলে তাহলে এখান থেকে পাচ্ছি যে তার অ্যাভারেজ স্পিড হলো 20 নটস পার আওয়ার। তবে এটা সার্বজনীন সূত্র নয়, অনেক ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা পসিবল হয় না। তবে সব ক্ষেত্রেই যেটা অ্যাপ্লাই করা পসিবল হয় সেটা হলো ডিটি ডিভাইডেড বাই জিটি, যেখানে ডিটি হচ্ছে টোটাল ডিস্টেন্স আর টিটি হচ্ছে টোটাল টাইম। অর্থাৎ পুরো যেই ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটাকে পুরো সময় দিয়ে ভাগ করলেই আমরা অ্যাভারেজ স্পিড পেতে পারবো। বাই ওয়াকিং অ্যাট 4/5 of his usual speed, Mithun is 6 minutes late to his office. Find his usual time to cover the distance. হচ্ছে কি, মিথুন একটা ইউজুয়াল স্পিডে হাঁটত, যেই স্পিডের 4/5 অর্থাৎ 4/5 স্পিডে সে আজ হেঁটেছে, এবং এর কারণে সে 6 মিনিট পরে পৌঁছিয়েছে তার অফিসে, সে 6 মিনিট লেট। তো জিজ্ঞেস করা হচ্ছে যে তার নর্মাল যেই টাইমটা লাগে ডিস্টেন্স কভার করতে সেটা বের করো। ঠিক আছে, লেটস সে হিজ ইউজুয়াল স্পিড ইজ এস, অর্থাৎ আমাদের ইউজুয়াল স্পিড আমরা ধরে নিচ্ছি এস, যে স্পিডে সে সচরাচর হাঁটত, তার সেই স্পিডের 4/5, সেটা তাহলে হবে কত, 4/5s। এটাকে আমরা মনে রাখতে পারি a/b অফ এস আকারে, যেখানে a/b হচ্ছে তার স্পিডের ফ্র্যাকশন, যেই ফ্র্যাকশনে সে আজ চলাচল করছে। এবার আমাদেরকে চলে আসতে হবে এই নোটেশনের কাছে, বা আমরা যদি মনে রাখতে পারি দ্যাটস ভেরি গুড। আমরা যেহেতু বের করব তার টাইম, সুতরাং আমরা টাইমকে হাইড করে দিব। টাইমকে হাইড করলে আমরা এই অংশটা পাই যেখানে আমরা ডি এবং এস দেখতে পাচ্ছি। সুতরাং টাইম ইজ ইকুয়াল টু ডি বাই এস। আমরা এটাই লিখেছি যে ডি বাই এস ইজ ইকুয়াল টু টি। আর আমরা আজকের জন্য তার যেই বেগটা আছে সেটা তো বের করেইছি, 4/5s। আমরা সেটা লিখলাম যে ডি বাই 4/5s এইটা সমান তার ইউজুয়াল টাইম যেহেতু টি,
তার ইউজুয়াল টাইমের থেকে 6 মিনিট তার বেশি লেগেছে, সেটা আমরা লিখেছি, তাই তো? এবার কি হচ্ছে দেখা যাক। আমাদের যে 4/5 আছে, 4/5, এই জিনিসটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়? এটাকে এই পাশে পাঠিয়ে দিলে এর সাথে গুণ হয়ে যাচ্ছে। আর যেহেতু এই পাশে পাঠিয়ে দিয়েছি, এই পাশে রিমেইনিং রাশিটা কি আছে? d/s। অ্যান্ড আমরা তো জানি d/s সমান t, তাই আমরা এটাকে t লিখতে পারি। সুতরাং আমরা বলতে পারি কি? t ইকুয়াল টু 4/5 ইন্টু t প্লাস 6। এই 5টাকে কি আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি না? পারি, নিশ্চয়ই পারি। তাহলে এই পাশে হচ্ছে 5t, আর এই পাশে এই 4টা টোটাল এক্সপ্রেশনের সাথে গুণ হয়ে যাচ্ছে 4t প্লাস 24। 4t এই পাশে 5t, t এর বিষয়গুলোকে এক পাশে করছি, তাহলে এখানে শুধু t থাকছে, আর এই যে 24 হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যে সে হচ্ছে 24 মিনিট সময় নেয় ইউজুয়ালি। তার ইউজুয়ালি 24 মিনিট সময় লাগে, আজকে তার সময় লেগেছে 30 মিনিট। ক্লিয়ার? শিওরলি। আর একটা শর্টকাট আছে, শর্টকাটটাতে কিছুটা মিস্টেক ছিল, আই ফিক্স দ্যাট। নাও ইট লুকস লাইক দিস। ইউজুয়াল টাইমটা আমরা এক সেকেন্ডে বের করে ফেলতে পারতাম। কিভাবে? t ডিভাইডেড বাই b/a মাইনাস 1। ঠিক আছে, এখানে আমরা যে ফ্র্যাকশনটা ছিল 4/5, ওইটা আমরা জাস্ট উল্টায় দিব, 5/4 হবে। এই যে এইটা a/b লিখেছিলাম, এটা b/a হবে 4/5 মাইনাস 1, আর উপরে t এর ভ্যালু বসবে, যেটা হচ্ছে আমাদের লেটেন্সি বা ডিলে, 6 মিনিট, উপরে 6 বসতো, আর নিচে এখানে হচ্ছে 5/4 মাইনাস 1 ক্যালকুলেট করলে আসতো হচ্ছে 1/4, আর এই 4টা উপরে চলে যেত, উপরে আসলে 6-এর সাথে গুণ হয়ে চলে আসতো 24। সো এটা হচ্ছে শর্টকাট। যদি মনে রাখতে পারো, ভেরি গুড, আদারওয়াইজ নো প্রেশার, ডু ইট ইন দ্য এলাবোরেট প্রসেস। ট্রেনস স্পিড ডিস্টেন্স টাইম থেকে আসা ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপ হচ্ছে এটা। লেটস সি, প্রশ্নটা যায় এমন: আ ট্রেন 135 মিটার লং is running with a speed of 49 kilometers per hour. In what time will it pass a man who is walking at 5 kilometers per hour in the direction opposite to that of the train? অর্থাৎ 135 মিটার লেন্থ বিশিষ্ট একটা ট্রেন যার স্পিড 49 কিলোমিটার পার আওয়ার, এবং সেই ট্রেনটা একটা মানুষকে পাস করতে চাচ্ছে যার স্পিড আবার 5 কিলোমিটার পার আওয়ার, এবং সে ট্রেনের ঠিক অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে, নোটেশনটা মনে রাখা উচিত, ডিএসটি। আচ্ছা, এই টাইপের ম্যাথে ভেহিকল হিসেবে চিন্তা করলে দুইটা ভেহিকল থাকে, একটা ট্রেন আর একটা হতে পারে হিউম্যান অথবা ট্রেন। সো প্রথম সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন আছে আর একটা হিউম্যান আছে, এবং তাদের বেগ সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করেছি। এখন এই টাইপের ম্যাথ করার সময় আমাদের যে কোনো একটা ভেহিকলকে থামিয়ে দিতে হবে। হাউ? চলো দেখা যাক। অলরাইট, এই ট্রেনটা এই দিকে 49 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তা ঠিক বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আরেকটা মানুষ আসছে। এখন এই টাইপের ম্যাথ করার সময় আমরা চেষ্টা করব যার বেগ কম তাকে থামিয়ে দিতে। কিভাবে সেটা? আমরা যদি নিউটনের তৃতীয় সূত্র পড়ে থাকি, প্রত্যেকটা বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা তো জানি। তো যদি একটা বল এই বরাবর কাজ করে, তার ঠিক বিপরীত দিক বরাবর সে সেম একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে, এবং প্রতিক্রিয়া আর ক্রিয়া বল যদি সমান হয়, তাহলে কোনো বলই অনুভূত হবে না, নিট বলের পরিমাণ 0 হবে। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। এই দিকে আমরা যে পরিমাণ বেগ অনুভব করছি, বিপরীত দিকে সমপরিমাণ বেগ যদি আমরা একটা সেট করি, তাহলে প্রকৃতপক্ষে কোনো বেগই থাকবে না, বেগ হয়ে যাবে 0। ওয়েল, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট অ্যান ইকুয়েশন। একটা ইকুয়েশনে কি হয়?
ধরো a ইকুয়াল টু বি, a ইকুয়াল টু বি, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের উভয় সাইড ইকুয়েটেড এবং সমান, এমন অবস্থায় আমরা যে কোনো এক পাশে যদি কিছু একটা যোগ করি, ধরলাম এ পাশে আমরা 5 যোগ করেছি, ইকুয়েশনের সাম্যাবস্থা বজায় রাখতে হলে আমাদেরকে অপর পাশেও একটা 5 যোগ করতে হবে, তাই না? ওকে, সো সেম জিনিসটা এখানে ঘটবে। আমরা 5 কিলোমিটার পার আওয়ার বেগটাকে থামিয়ে দিতে চাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা শূন্য করতে চাচ্ছি। শূন্য যদি করতে চাই তাহলে আমাদেরকে এর বিপরীত দিকে একটা বেগ দিতে হচ্ছে। তো আমরা বিপরীত দিকে যেহেতু বেগ দিয়েছি, সিমিলার কাজটা যেদিকে আমরা এখানে বেগ দেব সেম দিকে অন্য ভেহিকেলটার জন্য করতে হবে। তো আমরা এখানে অন্য ভেহিকেলটার জন্য একটা 5 কিলোমিটার পার আওয়ার বেগ সেট করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুইটা তীর চিহ্ন দুই দিকে কাজ করছে, মানে তাদের মধ্যে বিয়োগ হবে। একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে এবং কাটাকাটি হয়ে ইভেনচুয়ালি শূন্য থাকবে। কিন্তু এদিকে যেহেতু দুইটা তীর চিহ্ন একই দিকে কাজ করছে, তাই তাদের চিহ্ন হবে সেম। দুইটা পজিটিভ হবে, তাদের মধ্যে অ্যাডিশন অপারেশন হবে এবং 54 কিলোমিটার পার আওয়ার বেগে সে এই দিকে যেতে শুরু করবে, অর্থাৎ 49 আর 5 মিলে 54। বুঝতে পেরেছি? এই 54 কিলোমিটার পার আওয়ার বেগে এখন ওকে ধরতে হবে এই মানুষটাকে। প্রশ্নের স্টেম ছিল এটাই যে তাকে পাস করবে কতক্ষণ টাইমে, কতক্ষণ সময়ে এই ট্রেনটা মানুষটাকে পাস করবে। এবার আমরা একটু আমাদের রিটেন ইনফরমেশনগুলো পড়ি। যার বেগ কম তাকে যদি থামাতে চাই তাহলে বিপরীত দিকে সমপরিমাণ বেগ উভয় ভেহিকেলে অ্যাড করতে হবে। এখানে 5 কিলোমিটার পার আওয়ার বেগ উভয় দিকে কাজ করছে, তাই ফাইনাল বেগ 0, সুতরাং থামিয়ে ফেলেছি। ট্রেনের বেগ হচ্ছে 49 + 5 54 কিলোমিটার পার আওয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এবার পরবর্তী প্রসঙ্গে আসা যাক। এবার টাইম ক্যালকুলেট করতে হবে। আমরা দেখছি 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রেন একটা মানুষের দিকে আসছে। এবার কিন্তু তার বেগ 0। তার বেগ 0 থাকার অর্থ সে আসলে দাঁড়িয়ে আছে, সে আসলে দৌড়াচ্ছে না আপেক্ষিকভাবে। সে যেহেতু দৌড়াচ্ছে না, এখন এই ট্রেনটা যদি তাকে পার করতে চায় তাহলে একটা লেন্থ পার করলেই হয়ে যাচ্ছে না? ধরো ট্রেনটা এইখানে আছে আর লোকটা এইখানে আছে, এই পরিমাণ দূরত্বটা যদি এখন ট্রেন পাস করে তাহলে কি ট্রেন তাকে পাস করে ফেলছে না? এই ডি পরিমাণ দূরত্ব যদি ট্রেন পাস করে ফেলে তাহলে এই ট্রেনটা তাকে পাস করে ফেলছে না? আমরা থিঙ্ক করব এভাবেই, কিন্তু ট্রেনের ক্ষেত্রে একটা ট্রিকি প্রসেস আছে যেটা আমাদেরকে মেনটেন করতে হবে। ট্রেন যখন কোনো একটা কিছুকে পাস করে সেটা বলতে বোঝায় ট্রেনের এই যে মনে করো এটাকে আমরা বললাম হচ্ছে হেড, ট্রেনের হেড বা মাথা, আর পিছের অংশটাকে ধরো আমরা বলছি ট্রেনের টেইল বা ট্রেনের লেজ। যখন এই ট্রেন নিজের হেড দিয়ে ওকে পার করে এখানে ট্রেনের টেইল পৌঁছাবে, তখন আমরা বলতে পারবো যে ট্রেনটা আসলে ওকে পার করেছে, ট্রেনটা আসলে ওকে পার করেছে, পাস করেছে ওকে। তার মানে কি, কোনো একটা ভেহিকল যদি অন্য হিউম্যান বা ভেহিকলকে পার করতে চায়, এর মানে তাকে ওই হিউম্যান বা ওই ভেহিকল এবং হচ্ছে তার নিজের লেন্থ দুইটাই পার করতে হবে। এই লেন্থ সংক্রান্ত দুইটা পয়েন্ট আছে, সেটা দেখছি। ওকে, মানুষ বা পোল ইত্যাদিকে ক্রস করার সময় ট্রেন তার নিজের লেন্থের সমান দূরত্ব অতিক্রম করে, কারণ হিউম্যানের জন্য আলাদা কোনো লেন্থ কাউন্ট করা হয় না, তাদের লেন্থ 0 ধরা হয়। কিন্তু ব্রিজ বা অন্য একটা ট্রেনকে অতিক্রম করার সময় অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স হয় দুইটা ট্রেনের বা একটা ট্রেন আর একটা ব্রিজের দূরত্বের সমান। অর্থাৎ ধরো এটা একটা ট্রেন আর এই যে আরেকটা ট্রেন আসছে, দুইটা একে অপরকে পার করবে, তাহলে যখন এই ট্রেনটা ওকে পার করবে এটার লেন্থ যদি L1 হয়, এইটার লেন্থ যদি L2 হয়, তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব হবে L1 + L2। কেন? কারণ এই ট্রেনটা প্রথমত এই পুরো লেনটার সমান দূরত্ব অতিক্রম করবে, এই লেন্থটার সময় দূরত্ব অতিক্রম করার পরে তাকে আবার নিজের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে তার টেলকে এই পর্যন্ত আনতে হবে।
কারণ আমরা বলেছি পাসিং বলতে আসলে নিজের টেইলটা এন্ডিং পয়েন্টে রাখাকে বোঝায়। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে দূরত্বটা কত হবে? L1 প্লাস L2, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু আমাদের এই সার্কামস্ট্যান্সেসে একটা হিউম্যানকে অতিক্রম করতে হচ্ছে, তার মানে সে শুধু নিজের লেন্থের সমান দূরত্বটাই অতিক্রম করবে। তো এখানে তার লেন্থ কত? লেন্থ হচ্ছে 135 মিটার, তাই না? তার মানে তাকে এখন 54 কিলোমিটার পার আওয়ার বেগে 135 মিটার লং একটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে। এবং আমরা ডিএসটি থেকে জানি যে যদি আমরা অতিক্রান্ত সময় বের করতে চাই তাহলে সূত্র হবে D/S। আর এখানে ডি হচ্ছে 135 মিটার আর এস হচ্ছে কত? 54 কিলোমিটার পার আওয়ার। এ অবধি ক্লিয়ার? আমি আরেকবার রিক্যাপ করছি যে যখন একটা ট্রেন একটা হিউম্যান বা অন্য একটা ভেহিকলকে অতিক্রম করবে তখন সে তার নিজের টেইল বা লেজ দিয়ে অতিক্রম করতে হবে। যখন তার লেজ অতিক্রম করবে তখনই আমরা তাকে পাসিং বলতে পারবো। এবং এক্ষেত্রে মানুষ বা পোল ইত্যাদিকে ক্রস করার সময় ট্রেন তার নিজের লেন্থের সমান দূরত্ব অতিক্রম করবে। আর যদি ব্রিজ বা অন্য একটা ট্রেন হয় তাহলে দূরত্ব অতিক্রম করার সময় তার নিজের লেন্থের পাশাপাশি যেই ট্রেন বা ব্রিজকে সে অতিক্রম করবে সেটার লেন্থও অতিক্রম করতে হবে। এবং এই ক্ষেত্রে লেন্থের পরিমাণ হবে L1 প্লাস L2, যেখানে L1 লেন্থ হচ্ছে ট্রেনের নিজের আর L2 হচ্ছে অপর ব্রিজ বা ট্রেনের। আর এক্ষেত্রে টাইম নির্ণয় করার সূত্র হবে D/S। ক্লিয়ার? লেটস গো। হিয়ার ট্রেন বা ব্রিজের যে লেন্থ আছে সেটা জেনারেলি ক্যালকুলেট করা হয় মিটার্স এককে, ওয়াইল স্পিড ক্যালকুলেট করা হয় হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। এই দুইটা যেই ইউনিট আছে তারা কিন্তু কন্ট্রাডিক্ট করছে। কিলোমিটার পার আওয়ার থাকলে আমাদের লেন্থগুলা কিলোমিটারে থাকতে হবে, আর মিটার্সে থাকলে আমাদের স্পিডকেও মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট উই ক্যালকুলেট বোথ ইন ওয়ান ইউনিট পার্টিকুলারলি। ওকে, এখন কনভার্সনের জন্য যে আমাদের এলাবোরেট প্রসেসটা আছে সেটা শুরুতেই দেখে নিই। ধরা যাক 54 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে করতে চাচ্ছি, কেননা আমাদের ট্রেনের লেন্থটা 135 মিটার দেয়া ছিল। এখন আমরা জানি যে ডিএসটি অনুসারে স্পিড সমান আমরা লিখতে পারি D/T। ডি এর একক হতে পারে কিলোমিটার বা মিটার, সে অনুসারে যথাক্রমে টাইমের একক হতে পারে আওয়ার বা সেকেন্ড। 1 কিলোমিটার পার আওয়ারকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করে এটা শিখবো কীভাবে করতে হয়। এখন 1 কিলোমিটার পার আওয়ারকে লেখা যায় উপরে 1 কিলোমিটার, নিচে 1 আওয়ার। এবং কিলোমিটারকে আমরা যদি মিটারে নিই সেটা হয় 1000 মিটার। আর 1 ঘন্টায় 60 মিনিট, তো নিচে 60 মিনিট। 60 মিনিটসকে আবার 60 ইন্টু 60 3600 সেকেন্ডস লেখা যায়। আর উপরে 1000 মিটার তো ছিলই, এখানে শূন্যগুলো যদি কাটা হয় তাহলে উপরে 10 থাকে, নিচে 36 থাকে। ফাইনালি কাটলে উপরে 5, নিচে 18 এমন থাকে, 5/18। আর এভাবেই আমরা লিখতে পারি যে 1 কিলোমিটার পার আওয়ার সমান হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। সুতরাং x কিলোমিটার পার আওয়ার বলতে x ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডকে বোঝায়। তবে এটা মনে রাখার একটা শর্টকাট আছে, কারণ অনেক সময় গুলিয়ে যেতে পারে যে x কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড নাকি x মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 5/18 কিলোমিটার পার আওয়ার। এটা মনে রাখার জন্য শর্টকাট যেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার যেহেতু বড় একক, বড় এককের সাথে বড় সংখ্যাটা থাকবে অর্থাৎ 18 থাকবে। আর মিটার পার সেকেন্ড যেহেতু ছোট একক, ছোট এককের সাথে ছোট সংখ্যাটা থাকবে যেটা হচ্ছে 5। এভাবে সহগ দিয়ে মনে রাখলে আমরা যেটা করতে পারি, কিলোমিটার পার আওয়ারের 18টা পরবর্তীতে এই 5-এর কাছে পাঠিয়ে দিলে 5/18 হয়ে যায়। তখন যে কোনো সহগ এক্সের জন্যে বের করাটা সহজ হয়ে যায়। এভাবে মনে রাখলে সহজেই করা যায়। এখন
চলে যাওয়া যাক আমাদের ম্যাথে। সো উই ওয়ার ক্যালকুলেটিং দ্য টাইম বের করার জন্য আমাদের লাগতো d/s। সো উপরে আমাদের লেন্থটা আছে 135 মিটার, যেই দূরত্বটা আমাদের অতিক্রম করতে হবে, কারণ এখানে অতিক্রম বলতে বোঝায় নিজের টেইল দিয়ে অতিক্রম করা। টেইল অফ দি লেন্থ হচ্ছে 135, সো 135 এখানে আসছে। আর 54 কিলোমিটার পার আওয়ারকে এখন আমাদের মিটার পার সেকেন্ড এককে নিতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এককে নিতে 5/18 দিয়ে গুণ করতে হয়। আমরা জানি 3×18 = 54, সেই 3×5 = 15 নিচে, উপরে 135, আর 15 দিয়ে 135কে কাটলে থাকে হচ্ছে 9। এই 9 সেকেন্ড টাইম, দেখতে পাচ্ছ এই যে মিটার আর মিটার কাটাকাটি হয়ে যাচ্ছে, পার সেকেন্ড নিচে ছিল, উপরে গেলে সেটা সেকেন্ড হয়ে যায়। সো টোটাল 9 সেকেন্ড টাইম লাগছে। টোটাল 9 সেকেন্ডে ট্রেনটা হচ্ছে এই হিউম্যানটাকে অতিক্রম করবে। কিছুক্ষণ আগের শেখা থামিয়ে দেওয়া থিওরি দিয়ে আমরা এই রিলেটিভ স্পিডের ঝামেলাটাকে এড়িয়ে যেতে পারি। এখানে দুইটা কেস দেওয়া হয়েছে, একটাতে দুইটা ট্রেন সেম ডিরেকশনে যাচ্ছে, অন্য একটাতে দুইটা ট্রেন একে অপরের অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এখন এই সময়টাতে আমাদের প্রশ্ন করা হয় যে কতটুকু সময় লাগবে ক্রস করতে, টাইম টেকেন টু ক্রস ইন বোথ সার্কামস্ট্যান্সেস। আগে আমরা ট্রেনের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। গোলাপি ট্রেনটার স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার এবং তার লেন্থ হচ্ছে 100 মিটার, যেখানে নীল ট্রেনটার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এবং লেন্থ হচ্ছে 120 মিটার। প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি যে তারা একই ডিরেকশন থেকে একে অপরকে পাস করছে। এবার এর রিলেটিভ স্পিডের ঝামেলাটা মেটানো যাক থামিয়ে দেয়া থিওরি দিয়ে। ব্যাপারটা কেমন? দেখতে পাচ্ছি দুইটা ট্রেনই একই দিকে যাচ্ছে এবং তাদের বেগ হলো 8 আর 10। যার বেগ কম তাকে থামাতে হবে, তাহলে তার বিপরীত দিকে আমরা একটা বেগ দিব সমপরিমাণ, অর্থাৎ 8। এখানে যদি দেই সে অনুসারে এখানেও একটা দিতে হবে 8, ঠিক আছে? তাহলে এই যে 8 8 সেম ক্রস হয়ে যাচ্ছে, এদের নিট যেই বেগ 0, আর এখানে 10 এই দিকে কার্যকর, 8 এই দিকে কার্যকর। ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে, কারণ তারা বিপরীত দিকে আছে, বিপরীত দিকে থাকলে বিয়োগ, অর্থাৎ এখানে আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগটা হচ্ছে এই 2, বুঝছো? এটাই যে দেয়ার রিলেটিভ স্পিড উইল বি 10 - 8। আবার দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ যেখানে অপোজিট ডিরেকশনে চলছে, সেখানে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে এখানে দেখতে পারবো 10 কিলোমিটারের ট্রেনটা এই দিকে যাচ্ছে, আর 8 কিলোমিটার পার আওয়ারের যে ট্রেনটা সেটা যাচ্ছে তার ঠিক বিপরীত ডিরেকশনে। কাজ কি? যেটার বেগ কম সেটাকে থামিয়ে দেয়া, বিপরীত দিকে তাইলে 8 কিলোমিটার পার আওয়ারের একটা বেগ দিব। যেহেতু এই দিকে দিয়েছি, এটাও এই দিকেই দিতে হবে, অর্থাৎ এই দিকে আরেকটা বেগ কাজ করবে 8-এর, তাই তো? যেহেতু একই দিকে, তাহলে এদের মধ্যে যোগ হবে, 10 এবং 8 মিলে 18। তাদের আপেক্ষিক বেগ হবে, রিলেটিভ স্পিড উইল বি 18 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? এটাকে এইভাবে বোঝানো হয় যে যখন একই দিকে যাবে তখন তাদের বেগ পরস্পর বিয়োগফল বা অন্তরফলটা নিতে হবে, আর যখন তারা বিপরীত দিকে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড হবে দুজনের যোগফলের সমান, তাই তো? কিন্তু আমরা এই যে থামিয়ে দেওয়ার থিওরি দিয়ে মনে রাখতে পারি সেই সব কেসে যখন আমাদের ইনিশিয়ালি কনফিউজিং লাগছে যে যোগ হবে কিনা বিয়োগ হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের প্রশ্ন তো এটা ছিল না, প্রশ্ন ছিল যে সেম ডিরেকশনে যখন যাবে তখন টাইম টেকেন টু ক্রস, সেটা তো সেমই থাকবে। প্রথমত হচ্ছে যেহেতু একই দিকে যেহেতু যাচ্ছে এবং দুইটা ট্রেন, তাহলে দুইটা ট্রেনের যেই লেন্থের যোগফল 120 এবং 100, 220, 220কে 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ আমাদের নিচে আমরা কিলোমিটার পার আওয়ার এককে কাউন্ট করছি, সো আমরা উপরেও মিটারে যেহেতু ছিল কিলোমিটার বানিয়ে নিচ্ছি।
এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই যে d/s সূত্র অনুসারে t পেয়ে যাব। সিমিলার সার্কামস্ট্যান্সেস হিয়ার, এখানে 120 এবং 100 দুইটা মিলে হচ্ছে 220 ডিভাইডেড বাই 1000, কারণ কিলোমিটার এককে নিতে হবে, আর নিচে আমাদের রিলেটিভ স্পিডটা 18। সো এইভাবে যে আমরা d/s ব্যবহার করে বোটস অ্যান্ড স্ট্রিমস, একটা নৌকা বা একটা বোট যখন একটা নদী দিয়ে চলে বা যে কোনো একটা ওয়াটার বডি দিয়ে চলে, তখন দুইটা বেগ কাজ করে। একটা হচ্ছে নৌকাটার নিজস্ব বেগ। নৌকাটা একটা স্থির পানিতে যদি চলতো, তাহলে যে যেই বেগে চলতো, যে ভেলোসিটিতে চলতো, সেটা হচ্ছে তার নিজের জন্য যে স্পিডটা, সেটা, তাই না? এজন্য আমাদের একটা স্পিডকে বলা হয় স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, এবং সেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করছি এখানে। আর স্পিড অফ দ্য স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম মানে কি? যেই ওয়াটার বডি দিয়ে এখন সে চলছে, সেখানকার কারেন্ট বা স্রোতের যেই বেগটা, সেটা হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম। এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি। এখন যখন একটা বোট ওয়াটার বডি দিয়ে চলছে, নদী দিয়ে চলছে, তখন সে স্ট্রিমের মধ্যে হয় যেতে পারবে স্রোতের প্রতিকূলে অথবা স্রোতের অনুকূলে। এই দুইটা টার্মেরই ইংলিশ টার্ম হচ্ছে ডাউন স্ট্রিম এবং আপস্ট্রিম। চলো দেখা যাক ডাউন স্ট্রিম কি। ডাউন স্ট্রিম হচ্ছে যখন ধরো একটা স্রোত এই দিকে কাজ করছে, আর নৌকাটাও স্রোতের দিকে কাজ করছে, এই ব্যাপারটাকে বাংলায় বলা হয় অনুকূল, আর ইংরেজিতে বলা হয় ডাউন স্ট্রিম। So, when the boat moves with the direction of the stream, the water pushes the boat, making it faster. যখন বোট স্রোতের সাথে যায়, তখন স্রোত সাহায্য করে তাকে আরও ফাস্টার মুভ করতে। এই অনুকূলের সময় আমাদের যে ডাউন স্ট্রিমের স্পিড কাজ করে, অনুকূলের স্পিড, সেটা হচ্ছে নৌকার বেগ, স্থির পানিতে যে বেগটা ছিল সেটা, এবং তার সাথে স্রোতের বেগ, এই দুই যোগফল মিলে আমাদের ডাউন স্ট্রিম স্পিডটা ক্যালকুলেট করতে হয়। আপস্ট্রিম, আপস্ট্রিম বুঝতেই পারছি এটা হচ্ছে স্রোতের প্রতিকূল। যখন স্রোত একদিকে কাজ করে এবং নৌকা তার ঠিক বিপরীত দিকে কাজ করে, সেটাই হচ্ছে স্রোতের প্রতিকূল বা আপস্ট্রিম। When the boat moves against the direction of the stream, the water pushes back, making it slower. বোট আরও স্লো হয়ে যায়। এজন্য আমাদের বিয়োগ করতে হয়। কার থেকে? আমাদের হচ্ছে ইউ থেকে, which is called the speed of the boat in still water, সেখান থেকে আমাদের ভি বিয়োগ করতে হবে, যেটা হচ্ছে speed of the steam current. A boat can travel with a speed of 13 km/h in still water if the speed of the stream is 4 km/h. Find the time taken by the boat to go 68 km downstream. প্রশ্ন পড়েই বুঝতে পারছি এখানে ইউ এর ভ্যালু হচ্ছে 13 km/h এবং ভি এর ভ্যালু 4 km/h। ডিস্টেন্স বলে দেওয়া আছে 68 কিলোমিটার। আমরা জানি ডিএসটি থেকে টি এর ভ্যালু হচ্ছে ডি/এস। আমাদের টাইম টেকেন বের করতে হবে, সো আমরা ডি/এস ব্যবহার করছি। 68 উপরে যাবে, আর নিচে হচ্ছে আমাদের এস এর ভ্যালু। এস এর ভ্যালু যেহেতু হচ্ছে বলা হয়েছে যে এটা যাবে কোন দিকে, ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম গেলে আমরা জানি বেগের সূত্র হচ্ছে ইউ প্লাস ভি। সো এখানে ইউ প্লাস ভি বসিয়েছি, 13 + 4 17, কাটাকাটি করলে 4 আওয়ার্স আসে। আ ম্যান স্পিড উইথ দ্য কারেন্ট, উইথ দ্য কারেন্ট মানে ডাউন স্ট্রিম বা অনুকূলে, সেটা কত? 15 km/h, and the speed of the current is 2.5 km/h. What is his speed against the current upstream? অর্থাৎ অনুকূলের বেগ দেওয়া আছে। অনুকূলের বেগটা কিভাবে কাউন্ট করি? ইউ প্লাস ভি, তাই তো? তার মানে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 15। তারপরে বলে দেওয়া আছে কারেন্টের স্পিড অর্থাৎ ভি, সেটা কত? 2.5। আমরা যদি ইউ প্লাস ভি থেকে এই ভিটা বাদ দিই, তাহলে শুধু ইউ এর ভ্যালু পাবো না। সেটা কত দাঁড়ায়? 15 থেকে 2.5 বিয়োগ করলে আমরা ইউ এর ভ্যালু পাচ্ছি 12.5, 12.5, যেটা এখানে দেখতে পাচ্ছি। আর এই 12.5 থেকে আমাদের কি করতে হবে? আমরা জানি 12.5 হচ্ছে আমাদের ইউ, আর
আপস্ট্রিমের বেগ বের করার নিয়ম হচ্ছে ইউ মাইনাস ভি। এখন ভি এর ভ্যালু তো আমরা অলরেডি জানি 2.5, তাই আমরা ইউ থেকে যদি ভি বিয়োগ করি তাহলে আমরা পাবো 12.5 থেকে 2.5, যেটা করলে আমরা পাচ্ছি 10। সুতরাং আমাদের স্পিড অ্যাগেইনস্ট দ্য কারেন্ট বা আপস্ট্রিমের যেই স্পিড সেটা হচ্ছে 10। ওকে।